this slide. So last lecture we ended with the inclusion level, right? Inclusion level of different poultry feed ingredients. So today our topic starts with this title, feeding system in poultry nutrition. So in our syllabus we have um, two very closely related topic. One is feeding system, another one is feeding method. Although things are quite similar in many ways, so we'll discuss and know. The feeding systems and methods refers to the approaches আমরা যেভাবে খাবারগুলো চিকেন অথবা অন্য পোল্ট্রির সামনে প্লেস করি, অ্যাপ্রোচ করি, সেটা ফ্রিকোয়েন্সি, দিনে কতবার খাবার দেওয়া হয়, অ্যান্ড ইকুইপমেন্ট ইউজড, এবং কি কি পাত্র ব্যবহার করার মাধ্যমে এই কাজগুলো করা হয় টু ডেলিভার ফিড টু পোল্ট্রি। দিজ আর ক্রিটিক্যাল ফর ম্যাক্সিমাইজিং ফিড ইনটেক। আমরা কিভাবে খাবার দিচ্ছি, কতটুকু দিচ্ছি, দিনে কতবার দিচ্ছি, এগুলো ইনফ্লুয়েন্স করে ফিড ইনটেককে। হ্যাঁ, রিডিউসিং ওয়েস্টেজ, হ্যাঁ, ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা ওয়েস্টেজও কমাতে পারি বা এটা ওয়েস্টকে রিডিউস করতে সহায়তা করে। ইমপ্রুভিং ফিড কনভার্সন, হ্যাঁ, আমরা ফিড কনভার্সন রেশিওর ডেফিনেশন জেনেছি। সো it can improve the feed conversion ratio as well, and managing bird health and productivity, পাশাপাশি বার্ডের হেলথ এবং প্রোডাক্টিভিটিও কিন্তু এই ফিড ইনটেক অথবা ফিড রিলেটেড অন্যান্য বিষয়ের সাথে জড়িত, ফিড সেফটি এক্সেট্রা। সো this is what in general term the feeding system or feeding method means. The general feeding system includes the following. আমরা একটা ক্লাসিফাই করতে পারি এভাবে যে ad libitum feeding is one kind of feeding system. Ab libitum feeding. Another one feeding system is restricted or controlled feeding. Another one feeding system is phase feeding, and another one is precision or automated feeding. Okay. So ad libitum feeding, এটা হচ্ছে we will place feed in front of the birds and they will eat as much as they want to have. So পর্যাপ্ত পরিমাণে খাবার সামনে দেওয়া, প্লেস করা, বার্ড তাদের ইচ্ছা মতো যতটুকু রিকোয়ার্ড, যতটুকু খেলে তারা ফুলফিল করবে সেটুকু খাবার তারা গ্রহণ করবে। এটাকে বলা হয় অ্যাড লিবিটাম ফিডিং সিস্টেম। Feed is available to birds at all time, so they will have according to their demand or wish. This is particularly used for broiler birds. The purpose of broiler bird is to get the meat from them, right? So we wish they can grow 1 kilo in one day maybe. So এই জন্য আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার দেই যাতে আমরা চাই একদিনেই তারা 1 কেজি হয়ে যাক, তাই না? বাট অ্যাকর্ডিং টু দেয়ার ক্যাপাসিটি দে গ্রো অ্যান্ড দে ক্যান গ্রো 1 kilo by 21st or 22nd day, তাই না? সো এই জন্যে এত পরিমাণ বেশি খাবার দেওয়া হয়। Advantages include this ad libitum feeding can maximize growth, and we have less labor incentive work here because আমরা যদি বেশি পরিমাণে খাবার দিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের খাবার মেজার করার প্রয়োজন নেই বা মাপার প্রয়োজন নেই, তাই না? We can just put as much as we have or want. So এভাবে এগুলোর অ্যাডভান্টেজ রয়েছে, বাট দেয়ার আর সাম ড্রব্যাকস। Those include ওভার কনজাম্পশন হতে পারে, হ্যাঁ। সো ওভার কনজাম্পশন হলে there are some economical
like issues or wastage if not ওয়েল ম্যানেজড। আবার ওয়েস্টেজ হতে পারে যদি বেশি পরিমাণে আমরা একটা পাত্রে খাবার দেই এট এ টাইম। একসময় অনেক খাবার দিয়েছি তাহলে দ্য বার্ড মে স্পিল দ্য ফিড আউট অফ দ্য ফিডিং ট্রাফ, অথবা ফিডিং যে ইকুইপমেন্ট আছে সেখান থেকে বার্ড এই মাথা দিয়ে খুঁচে খুঁচে ফিড গুলো নিচে ফেলে দিতে পারে, তাই না? আম, আবার ওভার কনজাম্পশন হলে এটাও কিন্তু দিস ইজ নট অফ এনি বেনিফিট, তাই না? একটা বার্ডের ধরো যে পার ডে রিকোয়ারমেন্ট 120 গ্রাম, সেখানে 130 গ্রাম সে খেলে সেটা হয়তো সামহাউ ইউটিলাইজ করতে পারছে, কিন্তু যখন 150 বা 60 গ্রাম খেয়ে ফেলে তখন দ্যাট বার্ড ক্যান নট ইউটিলাইজ দোজ নিউট্রিয়েন্ট প্রপারলি, কাজেই সেখানে একটা নিউট্রিয়েন্টের ই হয়ে যায়, লস হয়, লস অফ নিউট্রিয়েন্ট। Then we have the restricted method feeding system or controlled feeding system. It means that feed is offered in measured amount or during specific times. দিনের স্পেসিফিক সময়ে হয়তো দিনে 2 বার অথবা ম্যাক্সিমাম দিনে 3 বার এবং নির্দিষ্ট পরিমাণে খাবার, মেজার্ড অ্যামাউন্ট, নির্দিষ্ট পরিমাণে খাবার দেওয়া হয়। So these practices of feeding system are evident in breeders. ব্রয়লার এবং লেয়ার চিকেনের যে বাবা মা ওদেরকে বলা হয় যে ব্রিডার চিকেন, তাই না? তো সেই ব্রিডার চিকেনের ক্ষেত্রে এই ধরনের প্র্যাকটিস ব্যবহার করা হয়, কেননা ব্রিডার্স আর কেপ্ট ফর রিপ্রোডাকশন, তাই না? হ্যাঁ, রিপ্রোডাকশন মানে হচ্ছে তারা ফার্টিলাইজড এগ প্রডিউস করবে। ওভার কনজাম্পশন হলেও ফার্টিলাইজড এগের রেট কমে যায় এবং মেল নিউট্রিশন হলেও রেট কমে যায়, কাজেই ব্রিডারে কিন্তু আমাদের কন্ট্রোল ফিডিং করতে হয়। লেয়ার্সে লেয়ার্স থেকে যদিও বাচ্চা উৎপাদন করা আমাদের টার্গেট না, কিন্তু ডিম উৎপাদন করা টার্গেট, তাই না? আর ডিম উৎপাদন যেহেতু ব্যাহত হয় ওভার ফিডিং বা আন্ডার কনজাম্পশন হলে, সেক্ষেত্রেও কিন্তু লেয়ার্সে আমরা এই ধরনের মেথড ইউজ করি। Advantage includes it controls the obesity in layers, improve reproductive performance, and disadvantages are these feeding system are labor intensive and may cause stress in birds as well, because they may feel hunger at times. Mm. So this is known as the control feeding system. Phase feeding system. This is uh, I mean evident in both broiler and layer and breeder all kind of birds. সো এটা হচ্ছে জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পরিমাণে খাবার দেওয়া, বিভিন্ন পরিমাণ এবং বিভিন্ন নিউট্রিয়েন্ট ই করে কন্টেইন করে এই ধরনের খাবার সরবরাহ করা। যেমন ব্রয়লারের ক্ষেত্রে আমরা খাবারটাকে 3 ভাগে ভাগ করি নর্মালি, ব্রড সেন্সে 3 ভাগে ভাগ করা হয়। ব্রয়লার স্টার্টার যে ফিড রয়েছে সেখানে প্রোটিনের পরিমাণ বেশি থাকে, তাই না? এনার্জি রিলেটিভলি কম থাকে, এটাকে বলা হয় স্টার্টার ফিড। এটা 0 থেকে 21 দিন বয়সে, এবং স্টার্টার ফিড অনেক ক্ষেত্রেই ম্যাশ দিয়ে শুরু করা হয়, এরপরে ক্রাম্বল শিফট করা হয় স্টার্টার ফিডেই। কাজে এখানে আমরা একটা দেখলাম এটা একটা ফেজ ব্রয়লারের। সেকেন্ড ফেজ হচ্ছে গ্রোয়ার ফেজ, তাই না? এইখানে কিছু দিনের জন্য এই ফিডটা সরবরাহ করা হয় 22 থেকে 35, যদিও এটা 1 সপ্তাহের জন্য করা হয়ে থাকে ইন মডার্ন টাইম, 22 থেকে 28 বা 29 দিন পর্যন্ত গ্রোয়ার। সো এইখানে ক্রাম্বল ফিড থাকে মোস্টলি, অথবা আমরা পিলেটেও শিফট করে যেতে পারি, এবং এখানে কিন্তু প্রোটিনের পার্সেন্টেজ কিছুটা কমে আসে, এনার্জি কিছুটা বেড়ে যায়। ফিনিশার ফিড যেটা, এটা বিয়ন্ড 36 অথবা বিয়ন্ড 29 ডেইজ, সো তারপর থেকে মার্কেটিং পর্যন্ত এখানে প্রোটিন আরো কমে যাবে, আবার এনার্জি আরো বৃদ্ধি পাবে, তাই না? সো এই যে তাদের বয়স অনুযায়ী বিভিন্ন ধরনের খাদ্য প্রদান করা এবং সেখানে নিউট্রিয়েন্টের কনসেন্ট্রেশন ভিন্ন ভিন্ন, এই সিস্টেমটাকে বলা হয় ফেজ ফিডিং।
সিমিলারলি ইন লেয়ার অলসো দেয়ার আর ফেস ফিডিং, ঠিক আছে? আর্লি এজে একটা, গ্রোয়ার স্টেজে একটা, পুলেটে একটা, দেন প্রোডাকশনের মধ্যে আবার প্রোডাকশন ফেজ ওয়ান, প্রোডাকশন ফেজ টু, প্রোডাকশন ফেজ থ্রি, তিন ধরনের আছে, বা লেয়ার ওয়ান, লেয়ার টু, লেয়ার থ্রি ভাবে বলে সেগুলো। সো এই ধরনের খাদ্য কিন্তু সরবরাহ করা হয়ে থাকে। এখানে ব্রয়লারের ক্ষেত্রে একটা কথা উল্লেখ করা প্রয়োজন, গ্রোয়ার ফিডেও কিন্তু কিছু অ্যান্টিবায়োটিক যুক্ত খাবার থাকে, ওকে? সো স্টার্টারে তো থাকেই, গ্রোয়ার ফিডেও অ্যান্টিবায়োটিক মিক্সড থাকে। যেহেতু অ্যান্টিবায়োটিক মিক্স থাকে এই জন্য এই গ্রোয়ার ফিড খাওয়ানোর পরে, যেমন ধরো যে 35 দিন পর্যন্ত কেউ গ্রোয়ার ফিড খাওয়াচ্ছে, খাওয়ানোর পরে এটা কিন্তু মার্কেটিং করা উচিত না, ওকে? মার্কেটিং করা উচিত না। 7 দিন লিস্ট একটা স্পেস দিতে হবে, উইথড্রয়াল পিরিয়ড বলি আমরা এটাকে। সো সেই উইথড্রয়াল পিরিয়ড দিতে হবে যাতে যে অ্যান্টিবায়োটিক গুলো গ্রোয়ার ফিডে ছিল এটা ফিনিশার ফিডে থাকে না। সো শেষের 7 দিন যদি ফিনিশার ফিড দেওয়া হয় তাহলে এই যে অ্যান্টিবায়োটিক রেসিডিউ গুলো এগুলো কিন্তু মিনিমাইজ হয়, হ্যাঁ? এখানে আর থাকবে না 7 দিন পরে। এইভাবে মার্কেটিং করা উচিত। কেউ যদি গ্রোয়ার ফিড 35 দিন পর্যন্ত খাওয়ায় এবং 36 দিনে মার্কেটিং করে দেয়, তাহলে অ্যান্টিবায়োটিক গুলো নিয়ে সে কিন্তু বাজারে গেল, এবং এটা মানুষ যখন কনজিউম করবে উইদিন 7 ডেজ, যদি বারটা স্লটার করা হয়ে থাকে এই 7 দিনের মধ্যে স্লটার করলে রেসিডিউ কিছু না কিছু থেকেই যায় কিন্তু। সো এই দিকে আমাদের সতর্ক হতে হবে। আমাদের যেটা সমস্যা, একে তো গ্রোয়ার ফিড দিয়েই মার্কেটিং করে ফেলা হয়, কেননা ফিনিশার ফিডে কিন্তু গ্রোথটা একটু কমে যায়। গ্রোয়ার ফিডের যে হারে গ্রোথ থাকে ফিনিশার ফিডে সেই হারে আর গ্রোথ থাকতে পারে না। স্বাভাবিকভাবেই এখানে অ্যান্টিবায়োটিকও নেই, প্রোটিন পার্সেন্টেজও কম, আবার বার্ডের বয়সও বেশি হয়ে গেছে। আগের মতো সেল গ্রোথ হওয়া পসিবল হয় না, এই জন্য এখানে আর অত ওজন বাড়ে না। এখন এই খাবার খাইয়ে মার্কেটিং করা হয় মার্কেটে। যেহেতু লাইভ মার্কেটিং করা হয়, তোমরা যদি ব্রয়লারের বাজারে যাও, অনেক সময় দেখবা যে ব্রয়লার যে খাঁচার মধ্যে আছে সেই খাঁচার ভিতরে আবার পানির পাত্র, খাবারের পাত্র দেওয়া থাকে, হ্যাঁ? সো পানির পাত্র, খাবারের পাত্র যে থাকে সেইখান থেকে যে পানির যে স্যাম্পলটা, সেই স্যাম্পল নিয়ে যদি ল্যাবে টেস্ট করা হয় তাহলে 100% কেসেই দেখা যায় সেই পানির মধ্যে অ্যান্টিবায়োটিক দেওয়া, হ্যাঁ? সেই পানিতে কারা অ্যান্টিবায়োটিক দিচ্ছে? এই যে যারা বাজারে বিক্রেতা, তারাই কিন্তু ওখানেও অ্যান্টিবায়োটিক দিচ্ছে, কেননা তারা চায় না যে মুরগিটা তারা কিনে এনেছে এটা কোনো কারণে এই বাজারজাত করার সময় মারা যাক, এইখানে তারা খাওয়াতে থাকে। তাহলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে অ্যান্টিবায়োটিক রেসিডিউ গুলো এগুলো আমাদের শরীরে আসাটা খুবই স্বাভাবিক, তাই না? সো এটা ফিশ ফিডিং আমরা মোটামুটি বুঝতে পেরেছি। প্রিসিশন ফিডিং সিস্টেম অথবা অটোমেটেড ফিডিং সিস্টেম, এখানে বিভিন্ন ধরনের সেন্সর, তারপরে অটোমেটেড ফিডার, এগুলো ইউজ করা হয় টু ডেলিভার ফিড বেসড অন বার্ড রিকোয়ারমেন্ট। এগুলো মূলত লার্জ স্কেল কমার্শিয়াল ফার্মস এর ক্ষেত্রেই শুধুমাত্র প্রযোজ্য, বিকজ দে ইনভলভ কস্ট, ইনিশিয়াল কস্ট অনেক বেশি। অ্যাডভান্টেজ এর মধ্যে রয়েছে লেবার কম লাগে আলটিমেটলি, যেহেতু একবার সেট আপ করা হয়ে গেলে অটোমেটেড সিস্টেম। ইমপ্রুভস অ্যাকিউরেসি, আমরা যদি 81 গ্রাম খাবারই দিতে চাই তাহলে বাই কন্ট্রোলিং থ্রু আওয়ার কম্পিউটার উই ক্যান গিভ 81 গ্রাম পার বার্ড। আমরা যদি 99 গ্রাম দিতে চাই তাও পসিবল, কিন্তু যখন ম্যানুয়ালি দেওয়া হয় তখন কিন্তু 99 এর জায়গায় 110ও চলে যেতে পারে, আবার 90ও হতে পারে, কাজে অ্যাকুরেসিটা মেনটেন করা যায় না। মিনিমাইজ ওয়েস্ট। এরপরে ফিডিং মেথড এখানে বলা হয়েছে, ফিডিং মেথডস রেফার্স টু হাউ দ্য ফিড ইজ অফার্ড অর প্রেজেন্টেড, কিভাবে অফার করা হয় বার্ড গুলোকে খাবার, এটাকে ফিডিং মেথড বলা হচ্ছে। সো ফিডিং মেথড ক্যান বি ড্রাই ফিডিং, ইট ক্যান বি ওয়েট ফিডিং অ্যাজ ওয়েল, and we have hand feeding, we have automated mechanical feeding. সো দেখো এখানে আমরা ফিডিং সিস্টেমেও কিন্তু অটোমেটেড মেকানিক্যাল পড়ে আসছি, তাই না? আবার অটোমেটেড মেকানিক্যাল ছাড়া যা ছিল সবই হ্যান্ড ফিডিং ছিল বা ম্যানুয়াল ফিডিং ছিল।
কাজেই I would say these two topics are really related. So in if in exam the question will come in the form of discuss feeding systems and methods in poultry. So poultry feeding system method দুটো এভাবে আলোচনা করতে হবে, তখন you can combine and write. So dry feeding method যেটা রয়েছে এটা হচ্ছে feed is given in dry form like the mash, crumble, pellet. So this is the most common method we see in the bird rearing system. The advantages include they are easy to store, যেহেতু এগুলো ড্রাই ফর্মে থাকে এগুলো স্টোর করা সহজ, and there is less chance of spoilage of these ingredient. যেহেতু ওয়াটার বা ময়েশ্চার থাকলে স্পয়েলেজ পার্সেন্টেজ বেড়ে যায়, এখানে কিন্তু যেহেতু there are moisture but less, that is why less spoilage. সো এখানে যে ফর্মগুলোর কথা বলা হয়েছে ম্যাশ, ক্রাম্বল, পিলেট, আই হোপ previous ক্লাসে we have saw these three kind of feed ingredient picture. যদি না দেখে থাকি তাহলে ইউ ক্যান সি ইন দ্য ইন্টারনেট, দেখে নিও। আই হোপ আগে আলোচনা হয়েছে। মেশ সিস্টেমের যে অসুবিধার কথা এখানে বলা রয়েছে যে মোর ওয়েস্টেজ অথবা ওয়েস্ট বেশি হয়। এটার কারণ হচ্ছে ম্যাশ হচ্ছে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টের গ্রাউন্ডেড ফর্ম। আমরা যে ভাঙি ইনগ্রেডিয়েন্ট গুলো, ফিড ইনগ্রেডিয়েন্ট গুলো ম্যাশ করি অথবা গ্রাউন্ড করি, গ্রাউন্ড করার পরে ও সেগুলো একসাথে মেশানোর ফলে যে খাবারটা তৈরি হয় এটাকে ম্যাশ খাবার বলে। নাও ইন ম্যাশ ফিড উই অলসো হ্যাভ দ্য ভিটামিন মিনারেল প্রিমিক্স, তাই না? এটাও তো ইনক্লুড করি, অ্যান্ড উই মে অলসো ইনক্লুড সাম আদার ভাইটামিনস, মাল্টিভিটামিনস ইফ নেসেসারি। সো এই ম্যাশ খাবারে এই যে খুব ছোট আকৃতির যে ইনগ্রেডিয়েন্ট গুলো আমরা মিশাই, এগুলো কিন্তু আলটিমেটলি খাবার যখন একটা পাত্রে দেওয়া হয়, পাত্রের তলানিতে যে জমা হয় ধীরে ধীরে, যেহেতু এগুলো আকারে ছোট, এগুলো সেপারেট হয়ে নিচে চলে যায় নিচের দিকে। এখন বার্ড যেটা করে, যেহেতু তাদের দাঁত নেই এক নাম্বার কথা না, যেহেতু তারা খাবার পিক আপ করে তাদের বিক দিয়ে, হ্যাঁ, যে ঠোঁট আছে পাখির বিক দিয়ে, BEAK বিক। সো এই বিক দিয়ে যখন খাবার পিক আপ করে তারা কিন্তু বড় ইনগ্রেডিয়েন্ট গুলো শুধু পিক আপ করতে পারে, ছোটগুলো পিক আপ করতে পারে না। কাজেই ওই ছোট যে নিউট্রিয়েন্ট গুলো থাকলো, মাইক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রো এলিমেন্ট গুলো ইনফ্যাক্ট, এইগুলো কিন্তু দে ইউজুয়ালি ক্যান নট কনজিউম। এইভাবে সেইগুলো ওয়েস্ট হতে পারে এবং বার্ডেরও প্রোডাকশন হ্যাম্পার হতে পারে। এই জন্য বার্ড একটু বড় হলেই কিন্তু উই মুভ টু ক্রাম্বল। ক্রাম্বলটাতে কনভার্ট করে যায় যাতে নিউট্রিয়েন্ট গুলো কোনোটাই ওয়েস্ট না করতে পারে। ম্যাশ ফিডের আরেকটা সমস্যা হচ্ছে eventually bird come to know which one is more palatable, কোনটা বেশি সুস্বাদু। কিছুদিন খাওয়ার পরে কিন্তু তারা বুঝে যায়। এখন তারা পিক করে শুধু সুস্বাদু ইনগ্রেডিয়েন্ট গুলো পিক করে, কাজেই যেগুলো একটু বিটার টেস্ট হতে পারে বা লেস টেস্টি ওগুলো কিন্তু পিক আপ করে না। এভাবেও নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্ট থাকতে পারে। কিন্তু আমরা যখন পিলেট তৈরি করি, ম্যাশ খাবারকে প্রসেস করে কিন্তু পিলেট তৈরি করা হয়, তাই না? So this is compressed, the mash feed is compressed with machineries and we get the pellet. পিলেটে কিন্তু সব একসাথে বাইন্ড হয়ে থাকে, কাজেই ছোট ইনগ্রেডিয়েন্ট গুলো এগুলো লস হওয়ারও পসিবিলিটি নেই। আবার লেস পেলাটেবল গুলো এগুলো মুরগি ফেলে দিতে পারবে না, যেহেতু এখানে একটা শক্ত ফর্মে থাকে। ক্রাম্বলটা হচ্ছে ম্যাশ ফিড, যেহেতু বড় মুরগির জন্য ছোট সাইজের মুরগিগুলো ম্যাশ খেতে, ক্রাম্বল সরি পিলেট কনজিউম করতে পারেন বা ইনটেক করতে পারে না, সেজন্য পিলেটটাকে আরেক দফায় ভেঙে এটাকে ক্রাম্বল করা হয়। এমন ভাগে ভাঙা হয় যাতে ছোট বার্ড গুলো এটাকে খেতে পারে, আবার একদম ম্যাশ না হয়ে যায়। ওকে। ওয়েট ফিডিংটা তেমন একটা পপুলার না, বিশেষ করে চিকেন প্রোডাকশনে মোটেও পপুলার না। এটা হচ্ছে ফিড মিক্সড উইথ ওয়াটার। আমরা দেখি ওয়েট ফিডিংটা করা হয়
রুমিনেন্টস এর ক্ষেত্রে বা লার্জ এনিমেল এর ক্ষেত্রে। চিকেনে এটা খুব একটা এভিডেন্ট না। ওয়েট ফিডিং করলে প্যালাটেবিলিটি ইনক্রিজ করা পসিবল হয়। আর হচ্ছে ইমপ্রুভ ডাইজেস্টিবিলিটি, যেহেতু পানির সাথে একসাথে কনজিউম করা হয়। বাট প্রবলেমস আর দোজ স্পয়েল কুইকলি ক্যান কজ ওয়েট লিটার অ্যাজ ওয়েল। হ্যাঁ, যেহেতু ওয়েট ফিডিং করলে এখানে পানির উপস্থিতি থাকে, বেশি পানি কনজিউম করলে বেশি ইউরিনেশনও হবে, লিটারটা ওয়েট হয়ে যাবে। আবার অনেক সময় ফিডিং সিস্টেম থেকে ওয়াটার লিকেজ হয়ে বা স্পিল আউট হয়ে এই লিটার ওয়েট হয়ে যেতে পারে। কাজেই এসব কারণে আমরা ইউজ করি না সচরাচর। হ্যান্ড ফিডিং হচ্ছে ম্যানুয়াল ফিডিং, যেটাকে আমরা বলি ম্যানুয়ালি দেওয়া হয়। এটা স্মল ফার্ম অথবা ব্যাকইয়ার্ড ফার্মের জন্য বেশি প্রযোজ্য। যদিও আমাদের প্রেক্ষাপটে, শুধু আমাদের দেশের প্রেক্ষাপট না, অনেক দেশেই যেটা 500 ব্রয়লারের ফার্ম হলেও কিন্তু ওখানে ম্যানুয়াল ফিডিং করানো হয়। হ্যাঁ, কেননা ইনিশিয়াল সেট আপটা কস্টলি, কেউ যদি অটোমেটেড করতে চায়। অ্যাডভান্টেজ হচ্ছে লো কস্ট বাট লেবার ইন্টেন্সিভ অ্যান্ড ফিড অ্যাক্সেস ইজ ইনকনসিস্টেন্ট। ওকে, সবসময় একই পরিমাণে বা প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা যায় না। এটা যে খাদ্যটা দিবে যে লেবার বা যে কাজ করছে ফার্মে, তার এফিসিয়েন্সির উপরেও ডিপেন্ড করে। অটোমেটেড ফিডিং নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। এখানে এই যে যে ছবিগুলো আমরা দেখছি, এগুলো সব অটোমেটেড ফিডিং সিস্টেমের এক্সাম্পল। এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা বিন রয়েছে, তাই না? এই যে বিন, এখানে খাদ্য জমা থাকে এবং এইটা হচ্ছে ধরো যে প্রোগ্রামড করা থাকে, বা দেয়ার মে বি বাটন সুইচ থাকতে পারে। আমরা যখন প্রেস করব তখন এই প্রত্যেকটা ফিডারের মধ্যে হয়তো 400 গ্রাম বা 500 গ্রাম করে খাবার পড়বে, যতটুকু এই ফিডারের ক্যাপাসিটি আর কি। এইভাবে এখানে আরো বড় স্কেলে একটাই দেখা যাচ্ছে অটোমেটিক ফিডিং সিস্টেম। এখানে এই যে এখানে যে সাইলোটা আছে, এই সাইলোটা অনেক ছোট আকারে, তাই না? কিন্তু এই ধরনের বড় বড় শেডে সাইলো গুলো অনেক বড় হয়। এটা অনেক সময় শেডের বাইরেও থাকতে পারে, শেডের চাইতে অনেক উঁচু সাইলো। সেই সাইলো থেকে খাবার কিন্তু এই প্রত্যেকটা লাইনে যায়, হ্যাঁ, লাইনের মাধ্যমে প্রত্যেকটা ফিডারে পড়তে পারে। আর লেয়ারের যে কেজ রেয়ারিং সিস্টেম, এখানে অটোমেটিক ফিডিংটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, এখানে এই যে এই দুইটা সিস্টেম, যেটা এগুলো ব্রয়লার, তারপরে হচ্ছে ব্রিডার যে এগুলো রয়েছে, চিকেন গুলো রয়েছে, তাদের ক্ষেত্রে সহজতর। কিন্তু লেয়ার মুরগি যারা ডিম পারবে, আহ, মানে টেবল এগ যারা করবে, লে করবে, তাদের অটোমেটিক ফিডিংটা একটু বেশ এক্সপেন্সিভ ইনফ্যাক্ট। এই ধরনের কেজের সাথে অটোমেটিক ফিডিং সিস্টেম থাকাটা একটু কস্টলি। হ্যাঁ, যেহেতু এই যে এখানে ছবিটা হয়তো তোমরা পরিষ্কার বুঝতে পারছো না, এখানে কেজের বাইরে দেখো স্যাম্পল হিসেবে ডিম দেওয়া আছে কিছু, মানে যখন ডিম পারবে ডিমগুলো এখানে এখানে আসবে আর কি। সো এই যে ডিমগুলো, এগুলো অটোমেটেড অটোমেটিক্যালি কালেক্টেড হবে, এগুলো কনভেয়র বেল্টের মধ্যে ডিম আছে। আর এই যে এই পোর্শনটা দেখা যাচ্ছে মইয়ের মতো যে জায়গাটা, লাইক ল্যাডার, এটাই অ্যাকচুয়ালি অটোমেটিক ফিডিং সিস্টেম। এই যে প্রত্যেকটা বাস্কেটের মধ্যে দেখা যাচ্ছে 1 2 3 4, এই বাস্কেটের মধ্যে অ্যাকচুয়ালি খাবারগুলো থাকে। এবং এই যে এখানে দেখো নজলের মতো দেখা যাচ্ছে না, এইখানে একটা দুইটা তিনটা চারটা, হ্যাঁ, এই নজল গুলোর নিচে রয়েছে হলো ফিডিং ট্রাফ, এই যে সাদা পাইপের মতো, অর্ধেক পাইপের মতো, যেটা ফিডিং ট্রাফ। এই নজল দিয়ে খাবারগুলো এই ফিডিং ট্রাফে পড়ে। আর এই যে মইটা ল্যাডারটা, এটা মুভেবল। এইটা এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে চলে যাবে। হ্যাঁ, এবং এই ফিডিং ট্রাফে পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে যাবে। এই ধরনের সিস্টেম রয়েছে, যদিও আমি এটা কখনো দেখিনি বাংলাদেশের কোনো ফার্মে, হয়তো আছে। সো এখানে সামারাইজ করা হয়েছে, এটা তোমরা একটু দেখে নিও। এরপরে আসে আমাদের টপিক হচ্ছে ফিড এফিসিয়েন্সি। সো ফিড কনভার্সন রেশিও তো আমরা আগে জেনেছি। ফিড এফিসিয়েন্সি অনেকটা সেই ধরনেরই একটা প্যারামিটার। অনেকটা সেই ধরনের বলতে, ফিড কনভার্সন রেশিওতে আমরা দেখি যেটা যে
1 কেজি বডি ওয়েট গেইন করতে কতটুকু খাবার প্রয়োজন, তাই না? ওটাকে এফসিআর বলা হয়। 1 কেজি বডি ওয়েট গেইন করতে কতটুকু খাবার প্রয়োজন, অথবা লেয়ারের ক্ষেত্রে 1 কেজি ডিম উৎপাদন করতে কতটুকু খাবার প্রয়োজন। এটা হচ্ছে ফিড কনভার্সন রেশিও। আর ফিড এফিসিয়েন্সি ঠিক এটার ইকুয়েশনটা আমাদের ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে কিভাবে ঘুরিয়ে দিব এই ক্ষেত্রে আমাদের আহ হ্যাঁ, এই যে আগে ফিড কনভার্সন রেশিওর ইকুয়েশনটা দেখি আমরা। ফিড ইনটেক ডিভাইডেড বাই বডি ওয়েট গেইন। আর ফিড এফিসিয়েন্সির হচ্ছে বডি ওয়েট গেইন ডিভাইডেড বাই ফিড ইনটেক। তার মানে এখানে বোঝায় 1 কেজি খাবার খেয়ে কতটুকু ওজন হয়। ওকে, 1 কেজি খাবার খেয়ে কতটুকু ওজন গেইন করতে পারে, এটাকে আমরা ফিড এফিসিয়েন্সি বলি। সো এনি ওয়ান অফ দিস টু, এগুলো কোনো ফার্মিং সিস্টেমে ব্যবহৃত হতে পারে, তবে মোস্টলি এফসিআর টা ইউজ হয়। সো আমরা ফর্মুলা দেখলাম। এখন এফসিআর ভ্যালু যত কম হয় তত ভালো, তোমরা জানো, কিন্তু ফিড এফিসিয়েন্সি ভ্যালু বেশি যত হবে তত ভালো কিন্তু। হ্যাঁ, যেহেতু এদের ইকুয়েশনটার মানগুলো ভিন্ন ভিন্ন। লেয়ারের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে কিলোগ্রামস অফ ফিড পার কেজি অফ এগ প্রোডাকশন। এটা লেয়ারের এফসিআর টা এখানে বলা হয়েছে অ্যাকচুয়ালি যে 1 কেজি ডিম উৎপাদনের জন্য কত কেজি খাবার প্রয়োজন হয় আর কি। Factors affecting feed efficiency. সো ফিডটা কত এফিশিয়েন্টলি ইউটিলাইজ হবে, এগুলো অনেকগুলো বিষয়ের উপরে ডিপেন্ড করে। শুধু যে ফিডের কোয়ালিটি ভালো হলে এটার ইউটিলাইজেশন ভালো হবে তা না। এটা একটা মাল্টি ফ্যাক্টোরিয়াল ইস্যু। অনেকগুলো ফ্যাক্টর এখানে কন্ট্রিবিউট করে। এখানে 1 নম্বরে দেওয়া আছে জেনেটিক্স। এখানে জেনেটিক্স বলতে মূলত বার্ডের জেনেটিক্স কে বোঝানো হচ্ছে। Fast growing broilers and high producing layers have better feed efficiency. এটা দ্বারা বোঝানো হলো যে জেনেটিক্স এর উপর ডিপেন্ড করে ফিড এফিসিয়েন্সি ভ্যারি করতে পারে। হ্যাঁ, যেমন ব্রয়লারের মধ্যে যারা ফাস্ট গ্রোয়িং তাদের ক্ষেত্রে ফিড এফিসিয়েন্সিটা ভালো হয়, এবং লেয়ারের মধ্যে যারা বেশি ডিম উৎপাদন করে সেসব লেয়ারে ফিড এফিসিয়েন্সি ভালো। একই খাবার দিলেও তাদের পারফরমেন্সটা ভালো হয়। কাজেই ফিড এফিসিয়েন্সি ওই এনিমেলের অথবা বার্ডের জেনেটিক্স এর সাথে জড়িত। Genetic selection improves muscle deposition or egg production per unit of feed. আমরা যেভাবে জেনেটিক্যালি সিলেক্ট করি আমাদের বার্ড গুলোকে জেনারেশন আফটার জেনারেশন, সেই সিলেকশন প্রসেসটা এই যে ফিড ইউটিলাইজেশনকে এফেক্ট করে। হ্যাঁ, আমরা এর আগেও হয়তো বলেছি যে একটা এনিমেল কি পরিমাণ পারফর্ম করবে তার 70% ডিপেন্ড করে তার জেনেটিক্স এর উপরে। হুম, বাকি 30% অন্যান্য বিষয়ের উপরে, এবং সেই অন্যান্য বিষয়ের মধ্যে খাবারও রয়েছে। সো এই যে 70% যেটা, যেহেতু আহ, মানে 70% ডিপেন্ডস অন জেনেটিক্স, কাজে ভালো জেনেটিক্স এর এনিমেলকে খাবার দিলে তারা পারফর্ম বেটার। এজ অ্যান্ড গ্রোথ স্টেজ, ফিড এফিসিয়েন্সিটা কেমন হবে এটা একটা এনিমেলের বা একটা বার্ডের সে কোন এইজে আছে, তার বয়স কত এখন, এবং তার সে কোন গ্রোথ ফেজে আছে,
হ্যাঁ, বা গ্রোথ স্টেজে আছে তার উপরেও ডিপেন্ড করে কিন্তু। যেমন ইয়াং যে বার্ড গুলো রয়েছে যেগুলোর প্রোটিন ডিমান্ড বেশি, আমরা ব্রয়লারে বলেছি না স্টার্টারের সময় প্রোটিন ডিমান্ড বেশি, সে ইয়াং বার্ড গুলোর কিন্তু ফিড ইউটিলাইজ করার ক্যাপাবিলিটি বেশি। হ্যাঁ, ইয়াং বার্ডস ইউটিলাইজ ফিড মোর এফিশিয়েন্টলি। কাজে আমরা বুঝলাম যে এজের সাথে বা তাদের গ্রোথ স্টেজের সাথে ফিড এফিসিয়েন্সি ভ্যারি করতে পারে। FCR increases as bird grow older due to maintenance energy cost. So FCR বেড়ে যায় অথবা FCR খারাপ হয় ধীরে ধীরে বার্ড গুলোতে যখন তারা ধীরে ধীরে আরো বড় হয়। কেননা যখন তারা বড় হয় তখন তাদের কিন্তু বডি মেইনটেনেন্স এর জন্য এনার্জির প্রয়োজন বেশি হয়। হ্যাঁ, তখন সবগুলো এনার্জি আমরা যে প্রোভাইড করছিলাম সেটা তারা কনভার্ট করতে পারে না মাসল গ্রোথের জন্য অথবা এগ প্রোডাকশনের জন্য। অনেকগুলো এনার্জি খরচ হয় তাদের বডি মেইনটেনেন্স এর জন্য, বড় বডিটা মেইনটেইন করার জন্য। কাজেই এখানেও কিন্তু আমরা বুঝতে পারলাম যে এইজ এবং গ্রোথ স্টেজের সাথে ফিড এফিসিয়েন্সি কিভাবে রিলেটেড। এরপরে আসে ফিড কোয়ালিটি অ্যান্ড নিউট্রিয়েন্ট ব্যালেন্স। এরপরে আমরা ফিডের নিজের কোয়ালিটি নিয়ে কথা বলছি। এখানে ফিড কোয়ালিটি বলতে যে ফিডের জেনেটিক্সও আমরা বলতে পারি, তাই না? ফিডের নিজের জেনেটিক্সটা ভালো কিনা। হ্যাঁ, সো সয়াবিন দেখা যেতে পারে এক জায়গা থেকে আমরা পারচেজ করলাম একটা কান্ট্রি থেকে, সেখানকার সয়াবিনে 45% সিপি আছে। আরেক সোর্স থেকে কালেক্ট করে দেখলাম সেখানে 42% সিপি আছে। কাজেই এই যে সয়াবিনের নিজস্ব যে জেনেটিক্যাল কোয়ালিটি এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এছাড়াও আমরা যে রেশনটা প্রোভাইড করব সেটা নিউট্রিশনালি ব্যালেন্সড কিনা, এটা কিন্তু বোঝা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কেননা আহ, আমরা হয়তো বা উম, ওই যে ব্রয়লার স্টার্টারে যখন 22 থেকে 23% পর্যন্ত প্রোটিন ডিমান্ড, প্রোটিন প্রয়োজন, আমরা হয়তো 23-এর জায়গায় 24 দিয়ে দিয়েছি বা 25 দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো আমরা কি করলাম, নিউট্রিয়েন্ট ডিমান্ডটা না বুঝে ব্যালেন্স না করে আমরা বেশি পরিমাণে দিয়ে দিলাম। তো এই বেশিটা কিন্তু ব্রয়লার কাজে লাগাতে পারবে না, কাজেই এটা একটা ওয়েস্টেজ হবে। তখন ওয়েস্টেজ হওয়া মানে আমাদের ফিড এফিসিয়েন্সি কমে যাওয়া, তাই না? আবার ধরো যে প্রোটিন আমরা 22-23%ই দিয়েছি, অপটিমাম লেভেলে দিয়েছি। কিন্তু এখানে আরেকটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে তোমরা জেনে রাখো যে একটা ফিডের কার্বোহাইড্রেট এবং প্রোটিনের ব্যালেন্স করতে হয়, অথবা ক্যালোরি প্রোটিন আমরা বলি, কার্বোহাইড্রেট না, এটা ক্যালোরি হবে। ক্যালোরি প্রোটিন একটা ব্যালেন্সের বিষয় আছে, সে ওই ফিডে কতটুকু এনার্জি থাকবে এবং সেই অনুপাতে কতটুকু প্রোটিন থাকবে। এখন সেই ক্যালোরি প্রোটিন রেশিওটা যদি আমরা ব্রেক ডাউন করে ফেলি, ধরো যে 23%ই দিয়েছি, প্রোটিন দিয়েছি, ওকে অপটিমাম, কিন্তু আমাদের এখানে এনার্জি দেওয়ার কথা ছিল 3200 কিলো ক্যালোরি পার কেজি, কিন্তু আমরা দিয়েছি মাত্র 1200 বা 2200 কিলো ক্যালোরি। তাহলে এখানে কিন্তু এনার্জি এবং প্রোটিনের একটা অনুপাতের ঘাটতি রয়ে গেল, তাই না? এই ঘাটতির জন্য এই বারটা কিন্তু ভালো পারফর্ম করতে পারবে না। এই জন্য ব্যালেন্সটাও এতটা ইম্পর্টেন্ট। আর ফিড কোয়ালিটি প্যারামিটার আরো আছে। উম, আমরা সম্ভবত এই সেমিস্টারে আছে, উম, এই কোর্সেই আছে সম্ভবত ফিড কোয়ালিটি প্যারামিটার গুলো, যেমন ফিডটা হতে হবে তোমার, টেস্টি হতে হবে, সকল নিউট্রিয়েন্ট ব্যালেন্স থাকতে হবে, কোনো শার্প ম্যাটেরিয়াল থাকা যাবে না ফিডে, বিটার হওয়া যাবে না, এক্সেট্রা এক্সেট্রা। সো ওইসব ফিড কোয়ালিটিও কিন্তু এফেক্ট করে ফিড এফিসিয়েন্সিটা কেমন হবে। এনভায়রনমেন্টাল কন্ডিশন, যদি টেম্পারেচার বেশি হয় তাহলে ফিড ইনটেক কমে যায়, ডাইজেস্টিবিলিটি হ্যাম্পার করে। ফিড টেম্পারেচার হাইটে, সরি, রুম টেম্পারেচার যদি অনেক কম থাকে সেই ক্ষেত্রেও কিন্তু ফিড ইনটেক কমে যায় এবং ডাইজেস্টিবিলিটি হ্যাম্পার্ড হতে পারে। এখন ডাইজেস্টিবিলিটি যেমন হাই টেম্পারেচারে যেটা হয়, কুইক ডাইজেশন হয়,
সরি, ডাইজেশন স্লো ডাউন হয় হাই টেম্পারেচারে, আর লোয়ার টেম্পারেচারে কুইক ডাইজেশন হয়। দুইটাই ক্ষতিকারক। এই জন্য আমাদের অপটিমাম টেম্পারেচার প্রোভাইড করা প্রয়োজন। ব্রয়লারের ক্ষেত্রে বলা হয় বা চিকেনের ক্ষেত্রে বলা হয় অপটিমাম টেম্পারেচার মোটামুটি 21 থেকে 24 ডিগ্রি এর মধ্যে ঘোরাফেরা করে। মানে দিস ইজ দ্য রেঞ্জ অফ দেয়ার গুড টেম্পারেচার। এছাড়াও ভেন্টিলেশন খারাপ হলে অথবা একই জায়গায় অনেকগুলো বার্ড একসাথে রাখলে, মানে তাদের পর্যাপ্ত জায়গা না দিলে এগুলো কিন্তু ফিড এফিসিয়েন্সি কমিয়ে দিতে পারে। এছাড়া রয়েছে ওয়াটার কোয়ালিটি অ্যান্ড দেয়ার অ্যাভেলেবিলিটি। যদি ক্লিন ওয়াটার না থাকে পর্যাপ্ত পরিমাণ, তাহলে ডাইজেশনটা হবে, হ্যাম্পার্ড হবে, এবং আলটিমেটলি তারা ভালো ফিড এফিসিয়েন্সি দিতে পারবে না। হেলথ অ্যান্ড ডিজিজ স্ট্যাটাস, হ্যাঁ, যদি কোনো ডিজিজ দ্বারা আক্রান্ত হয় বার্ড, তাহলে সেখান থেকে কিন্তু ভালো ফিড এফিসিয়েন্সি আশা করা বৃথা। হাউজিং অ্যান্ড ম্যানেজমেন্ট, যদি লাইটিংটা খারাপ হয়, তারপরে হচ্ছে ফিডার ডিজাইনের সমস্যা থাকে, এগুলো, অথবা খুব বেশি কম্পিটিশন থাকে ফিডারে, একটা ফিডারে একসাথে 50টা বার্ড খাবার গ্রহণ করতে যায়, তার মানে আমাদের ফিডার সংখ্যা কম দেওয়া হয়ে গেছে। এই ধরনের সমস্যা হলে ফিড এফিসিয়েন্সি কমে যাবে আলটিমেটলি। এরপরে আমরা বিভিন্ন অ্যাডিটিভ যেমন ফাইটেজ এনজাইম, প্রোবায়োটিক, প্রিবায়োটিক, অর্গানিক অ্যাসিড, এগুলো সরবরাহ করলে ফিড এফিসিয়েন্সি বাড়ে। কেননা তারা নিজেরা নিউট্রিয়েন্ট না দিলেও তারা কি করে, অন্যান্য নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশন ইনক্রিজ করে। ওয়েজ টু ইমপ্রুভ ফিড এফিসিয়েন্সি। সো কিভাবে ফিড এফিসিয়েন্সি বৃদ্ধি করা যায়, আমরা অলরেডি এগুলো সব আলোচনা করে ফেলেছি। একটা হচ্ছে আমাদের ব্যালেন্স রেশন দিতে হবে, এবং ফিড ইনগ্রেডিয়েন্ট গুলো হাই কোয়ালিটির হতে হবে। তারপরে আমাদের ফেজ ফিডিং ইমপ্লিমেন্ট করতে হবে, যে বয়সে যেমন দরকার সেরকম নিউট্রিয়েন্ট এবং পরিমাণে দিতে হবে। ফিড অ্যাডিটিভ গুলো অ্যাড করতে হবে, এবং বার্ডের হেলথের দিকেও আমাদের কনসাস হতে হবে। হাউজিং কন্ডিশন, টেম্পারেচার, হিউমিডিটি, এগুলো অপটিমাইজ করতে হবে। মিনিমাইজ ফিড ওয়েস্টেজ, হ্যাঁ, ফিড ওয়েস্টেজ কমিয়ে ফেলতে হবে। যেমন এখানে এই ছবিতে দেখানো হয়েছে, দেখো, যে ইমপ্রপার প্রোগ্রামিং এর ফলে কিন্তু এটা হয়েছে। এটা অটোমেটেড ফিডার, এখানে এই ধরনের সমস্যা হওয়ার কথা না, কিন্তু হয়তো একবারের জায়গায় দুইবার প্রেস করা হয়েছে বাটন, তাই না? তাহলে একবার খাবার এসেছে, পরে আবার স্পিল আউট হয়ে পরের বার খাবার এসেছে, এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। সো এটা আমাদের মিনিমাইজ করে যেতে হবে। সিলেক্ট হাই এফিসিয়েন্সি বার্ড ব্রিডস, হ্যাঁ। সো যে বার্ডের যে জেনেটিক্স গুলো এখানে ইম্পর্টেন্ট সেটা বলা হয়েছে। ইউজ প্রিসিশন অর অটোমেটেড ফিডিং। দিস আর দ্য সামারি অফ আওয়ার ডিফারেন্ট factors that affect the feed efficiency. Okay. Now we have the topic of feed additives. Let me check the time. Okay. So feed additives. আমরা ফিড অ্যাডিটিভস এর ডেফিনিশন আগেই জেনেছি। ক্লাসিফিকেশন যদি আমরা দেখতে চাই, যে বেসড অন অরিজিন, আমরা এখানে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করেছি ইনফ্যাক্ট ফিড অ্যাডিটিভ গুলোকে। এই ফার্স্ট ক্লাসিফিকেশন ইজ দ্য বেসড অন অরিজিন। সো দেয়ার আর সাম ন্যাচারাল ফিড অ্যাডিটিভস, সাম সিনথেটিক ফিড অ্যাডিটিভস এন্ড সাম বায়োটেকনোলজিক্যাল ফিড অ্যাডিটিভস। ন্যাচারাল যে ফিড অ্যাডিটিভ গুলো, এর মধ্যে ইনক্লুডেড দ্য প্রোবায়োটিক্স, এনজাইমস, হার্বস, essential oil, etc. সিনথেটিক ফিড অ্যাডিটিভস এর মধ্যে রয়েছে বিএইচটি, বিএইচএ এন্ড সিনথেটিক অ্যামিনো অ্যাসিডস। আর বায়োটেকনোলজিক্যাল যে টুলস গুলো রয়েছে বা অ্যাডিটিভস গুলো রয়েছে, এগুলো হচ্ছে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড এনজাইমস। সো এটা তোমাদের এক্সামের জন্য অতটা ইম্পর্টেন্ট না, তবে ইম্পর্টেন্ট হচ্ছে দিস ক্লাসিফিকেশন বেসড অন দেয়ার ফাংশন। So feed additives classification based on their function looks like this one. এখানে অনেকগুলো ক্যাটেগরি দেওয়া আছে, up to 15. All of these are feed additive. Okay. So growth promoter যেটা গ্রোথ কে ইনফ্লুয়েন্স করে, যে মোস্টলি আমরা এখানে হরমোন অথবা অন্যান্য
বেশ কিছু ক্যাটেগরির ফিড অ্যাডিটিভ দেখতে পারবো। এখানে এক্সাম্পলে লেখা আছে, দেখো, প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স, ফাইটোজেনিক্স। সো এগুলো নিজেরাও কিন্তু এক একটা প্রিবায়োটিক্স, কিন্তু এগুলোর মিক্সচার অনেক সময় বা হরমোনাল মিক্সচার এগুলোর সাথে গ্রোথ প্রমোটার হিসেবে বাজারে পাওয়া যায়। সো সেই গ্রোথ প্রমোটার নিজেই একটা প্রিবায়োটিক, সরি, গ্রোথ প্রমোটার নিজেই একটা অ্যাডিটিভ, ফিড অ্যাডিটিভ। ওকে, গ্রোথ প্রমোটারের মধ্যে এগুলো ইনগ্রেডিয়েন্ট থেকে থাকে। এগুলো আমরা গ্রোথ প্রমোটার হিসেবে না দিয়ে আমরা আলাদাভাবেও কিন্তু, এই যে এখানে 4 নম্বরে দেখো, প্রোবায়োটিক্স, 5 নম্বরে প্রিবায়োটিক্স, এগুলো প্রোভাইড করা যেতে পারে। ওকে, সো যাই হোক, গ্রোথ প্রমোটারের কাজ হচ্ছে ইমপ্রুভ গাট হেলথ অ্যান্ড ইমপ্রুভ ওভারঅল গ্রোথ। গাট হেলথ বলতে যে ইন্টেস্টাইনাল হেলথ, এটার সাথে কিন্তু ওভারঅল গ্রোথটা জড়িত। কিভাবে আমরা একটু মানে বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করি। ইন্টেস্টাইন যেটা, এটার কাজ হচ্ছে এর মধ্যে দিয়ে খাদ্যগুলো পরিবাহিত হবে, তাই না? এবং খাদ্যগুলোর ডাইজেশন ইন্টেস্টাইনেই হবে। আমরা এর আগে দেখেছিলাম স্মল ইন্টেস্টাইনে কিন্তু অ্যাবজর্পশন হয়ে যায় নিউট্রিয়েন্ট গুলো। আহ, বাকি লার্জ এবং অন্যান্য পোর্শনেও কিছুটা হয়, কিন্তু ইনিশিয়েট হয় হচ্ছে স্মল ইন্টেস্টাইনে। এই যে খাদ্যগুলো যখন গাট দিয়ে বা ইন্টেস্টাইন দিয়ে প্রবাহিত হয়, তখন কিন্তু উম ওই স্মল ইন্টেস্টাইন থেকে এই নিউট্রিয়েন্ট গুলো রক্তে চলে যায়, তাই না? সো যদি গাট হেলথটা ভালো না হয়, তাহলে পর্যাপ্ত পরিমাণ তারা ডাইজেশন এবং অ্যাবজর্পশনে সহায়তা করতে পারবে না, এবং এই খাদ্যগুলো আলটিমেটলি আনডাইজেস্টেড হিসেবে কিন্তু শরীর থেকে বের হয়ে যাবে, তাই না? ড্রপিংস হিসেবে বা এক্সক্রিটা হিসেবে। কাজেই এই নিউট্রিয়েন্ট গুলো আমরা ইউটিলাইজ করতে পারবো না যদি গাট হেলথ ভালো না হয়। এই জন্য গাট হেলথের সাথে গ্রোথটা এতটা বেশি ইম্পর্টেন্ট। গ্রোথের জন্য নিউট্রিয়েন্ট দরকার, নিউট্রিয়েন্ট এনশিওর করবে প্রপার গাট হেলথ। এরপরে আসছে হচ্ছে অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটারের কথা। সো অ্যান্টিবায়োটিক যেগুলো, আমরা এগুলো বরাবরই ডিসকারেজ করে আসছি, তোমরা দেখবা বিভিন্ন সেমিস্টারে বলা হয় অ্যান্টিবায়োটিক ইউজ করা উচিত না। এখন অ্যাকচুয়ালি দ্য ইউজ অফ অ্যান্টিবায়োটিক অ্যাজ গ্রোথ প্রমোটার ইজ ব্যান্ড। এটা অবৈধ। অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে শুধুমাত্র থেরাপিউটিক পারপাসে অথবা ডিজিজ কন্ট্রোল করার জন্য। এবং সেটার নির্দিষ্ট একটা মাত্রা রয়েছে। গ্রোথ প্রমোটার হিসেবে এটা ব্যবহার নিষিদ্ধ। তারপরেও যেহেতু মনিটরিং সিস্টেমটা দুর্বল, এটা কিন্তু ব্যবহার হয়ে আসছে। এর ছাড়া আমাদের রয়েছে বিভিন্ন এনজাইম, আমরা ফাইটেজের উদাহরণ আগেই দিয়েছি। এছাড়াও অ্যামাইলেজ, জাইলানেজ, প্রোটিয়েজ, এগুলো দেওয়া হয়ে থাকতে পারে এনজাইম হিসেবে ফিডের সাথে। প্রোবায়োটিক্স এবং প্রিবায়োটিক্স। প্রোবায়োটিক্স গুলো হচ্ছে ডিরেক্ট ফেড মাইক্রো অর্গানিজম, যেমন ল্যাক্টোব্যাসিলাস মাইক্রো অর্গানিজম, ব্যাসিলাস, এন্টারোকোকাস এক্সেট্রা। এই যে অণুজীবগুলো, আমরা এগুলো খাবারের সাথে দিয়ে দিই, হ্যাঁ। এগুলো, দিজ আর নোন অ্যাজ গুড মাইক্রো অর্গানিজম। সো যখন এই মাইক্রো অর্গানিজম গুলোর সংখ্যা গাটে বেশি হয়, গাট মানে ইন্টেস্টাইন, হ্যাঁ, বেশি হয়, তখন গাট হেলথটা ইমপ্রুভ হয়, হ্যাঁ, এবং এই যে ডাইজেশন প্রক্রিয়াটা ত্বরান্বিত হয়, বেটার ডাইজেশন হয়। কাজেই এইসব ইউজ করি আমরা প্রোবায়োটিক হিসেবে। এবং গাটে যেহেতু মাইক্রোফ্লোরা শুধুমাত্র বেনিফিশিয়াল যেগুলো, এগুলো না, যেগুলো ব্যাড মাইক্রো অর্গানিজম আছে সেগুলো গাটে থাকে, তাই না? সেইটার সাথে ব্যালেন্স করার জন্য আমাদের গুড মাইক্রো অর্গানিজম গুলো দিয়ে যেতে হয়। যদি ব্যাড মাইক্রো অর্গানিজমের সংখ্যা বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ডাইজেশন হ্যাম্পার হবে, ডিজিজ সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। ব্যালেন্স করার জন্য এইগুলো সরবরাহ করা হয়। প্রিবায়োটিক্স। প্রিবায়োটিক্স হচ্ছে বিভিন্ন স্যাকারাইডস বা অলিগোস্যাকারাইডস, এখানে মান্নান অলিগোস্যাকারাইডস এর কথা বলা হয়েছে, বা ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ সম্ভবত
অলিগোস্যাকারাইড। সো এই যে প্রিবায়োটিক গুলো রয়েছে, এইগুলো মূলত আমরা যে প্রোবায়োটিক্স গুলো দেই, এই যে ব্যাসিলাস, ইন্টারোকোকাস, ল্যাক্টোব্যাসিলাস, এগুলো কিন্তু লিভিং মাইক্রো অর্গানিজম, তাই না? সো তাদের খাবারের প্রয়োজন, তাদের খাবার হিসেবে আমরা এই এইগুলো স্যাকারাইড টাইপ যে নিউট্রিয়েন্ট গুলো, এগুলো প্রোভাইড করে থাকি। এছাড়াও অর্গানিক অ্যাসিডের নাম তোমরা বিভিন্ন সময় শুনে থাকবা, যেমন সিট্রিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। এগুলো ব্রয়লারের খাবারের সাথে কিন্তু সরবরাহ করা হয়ে থাকে, এবং এগুলোর ফাংশন রয়েছে পিএইচ কমানোর মাধ্যমে তারা হার্মফুল ব্যাকটেরিয়াকে রোধ করে এবং ডাইজেশনটাকে ইনফ্লুয়েন্স করে। এই ধরনের অনেকগুলো রয়েছে, অ্যাডিটিভ রয়েছে, যেমন টক্সিন বাইন্ডার, অ্যান্টিঅক্সিডেন্ট, বিভিন্ন প্রিজারভেটিভস বা কক্সিডিওস্ট্যাট এটসেট্রা। সো মোস্ট অফ দিস ফিড অ্যাডিটিভ এগুলো আগে অপরিচিত ছিল, কিন্তু যতদিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লিগাল ছিল ততদিন পর্যন্ত আমরা অন্য কিছু খুঁজিনি। এখন যখন অ্যান্টিবায়োটিকটা ইলিগাল হয়ে গেছে বা ব্যান্ড হয়েছে, তখন কিন্তু আমরা অনেক অপশন খুঁজছি ধীরে ধীরে, এবং এগুলো পাওয়া যাচ্ছে। কিন্তু টু বি ট্রুথফুল, এগুলোর কোনোটাই এখন পর্যন্ত অ্যান্টিবায়োটিকের লেভেলে কার্যকরী না। ওকে, মানে অ্যান্টিবায়োটিক যে পরিমাণ গ্রোথ ইনফ্লুয়েন্স করে সেই লেভেলে কার্যকরী না। কিন্তু আমাদের হেলথ ইস্যু বিবেচনায় এনে অবশ্যই এগুলো থেকে চুজ করতে হবে, নট দ্য অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার। এখানে ইউজ অফ অ্যাডিটিভস দেওয়া আছে, এর আগের স্লাইডেই আমরা এখানে ফাংশন দেখেছি। এই ফাংশন গুলো এখানে মূলত ডেসক্রিপশন দেওয়া হয়েছে, এবং পাশাপাশি এক্সাম্পলও দেওয়া আছে, যে কোন ধরনের ফিডারিটিভ টাইপের এক্সাম্পল কি। সো এগুলো তোমাদের বোথ থিওরি এবং ভাইবার জন্য ইম্পর্টেন্ট। আমাদের এই টপিকের নাম হচ্ছে প্রিবায়োটিক্স, প্রোবায়োটিক্স এন্ড অল্টারনেটিভস টু অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, যেটা বলছিলাম যে অ্যান্টিবায়োটিকের অল্টারনেটিভ খুঁজতে যেয়ে আমরা কিন্তু এগুলো পেয়েছি, তাই না? সো এখানে আমরা আজকে এই 4 5 এই 5টা স্লাইড দিয়ে আজকে আমরা শেষ করে দিব। উম ওকে, এখানে আমরা উল্লেখ করেছি যে কেন আমরা অল্টারনেটিভ অফ অল্টারনেটিভ টু ফিড অ্যান্টিবায়োটিক্স আমরা কেন খুঁজতেছি আর কি, হেলথ কনসিয়াসনেস এর জন্য। এর মধ্যে একটা আছে হলো প্রোবায়োটিক্স। সো প্রোবায়োটিক্স আর লাইভ beneficial microorganisms that when administered is adequate administered in adequate amounts improve gut microbial balance and overall health. These are the common strain used in probiotics. বেনিফিট গুলোর মধ্যে রয়েছে একটা হচ্ছে কমপ্লিট উইথ হার্মফুল ব্যাকটেরিয়া। আমরা কিছুক্ষণ আগে বলেছি এই পয়েন্টটা। প্রডিউস বেনিফিশিয়াল কম্পাউন্ডস লাইক দ্য ল্যাকটিক অ্যাসিড কম্পাউন্ড অর ব্যাকটেরিওসিনস এটসেট্রা। সো ব্যাকটেরিওসিনস যেটা করে সেটা হচ্ছে হার্মফুল ব্যাকটেরিয়া গুলোকে কিল করতে সহায়তা করে, হ্যাঁ। আর ল্যাকটিক অ্যাসিড এটা ডাইজেশনে সহায়তা করে, অন্যান্য যে ফিড ইনগ্রেডিয়েন্ট গুলো আসবে সেগুলো প্রপার ডাইজেশনে সহায়তা করবে। এনহ্যান্স নিউট্রিয়েন্ট ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, বুস্ট ইমিউন ফাংশন, improve feed efficiency and growth. So these are the benefits with the probiotics. প্রিবায়োটিক্স এর মধ্যে রয়েছে হচ্ছে মান্নান অলিগোস্যাকারাইড, ফ্রুক্টো অলিগোস্যাকারাইড, গ্যালাক্টো অলিগোস্যাকারাইডস এটসেট্রা। এছাড়া ইনসুলিন, বিটা গ্লুকানস এগুলো রয়েছে। বেনিফিট গুলো যেগুলো, এগুলো হচ্ছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াকে স্টিমুলেট করে, যে যে প্রিবায়োটিক প্রোবায়োটিক্স যেগুলো ছিল এগুলোর গ্রোথকে ইনফ্লুয়েন্স করে, যেহেতু তাদের খাবার হিসেবে তারা ব্যবহৃত হয়। গাট হেলথ ইমপ্রুভ করে, এনহ্যান্স ইমিউনিটি, এবং রিডিউস প্যাথোজেন কলোনাইজেশন, হার্মফুল ব্যাকটেরিয়া কলোনাইজেশন রোধ করে।
এবং আমরা আরো কিছু অল্টারনেটিভ সম্পর্কে জানতে চাই। সেখান থেকে আসে একটা হচ্ছে হার্বাল অ্যাডিটিভস অথবা এগুলোকে আমরা ফাইটোজেনিক্স নামে চিনি। আর হলো এখানে সিনবায়োটিক্স এর কথা বলা হয়েছে। সিনবায়োটিক্স অ্যাকচুয়ালি অন্য কোনো বিষয় না। এটা কম্বিনেশন অফ প্রোবায়োটিক্স অ্যান্ড প্রিবায়োটিক্স। হুম? সো যেহেতু তারা দে হ্যাভ সিনার্জিস্টিক ইফেক্ট এইজন্য এটাকে আমরা সিনবায়োটিক্সও বলে থাকি। সো বেনিফিটস হচ্ছে আহ, ওই প্রিবায়োটিক্স এবং প্রোবায়োটিক্স থেকে যে বেনিফিট গুলো পাওয়া যায় সেগুলো। ফাইটোজেনিক্স অথবা হার্বাল অ্যাডিটিভস এইখানে রয়েছে এসেনশিয়াল অয়েলস গুলো রয়েছে। যেমন অনেক রিসার্চ দেখবা যে উম, হলুদ নিয়ে রিসার্চ হয়েছে, তারপরে এটা কি রসুন নিয়ে রিসার্চ হয়েছে। হ্যাঁ, সো এই যে ইনগ্রেডিয়েন্ট গুলো এগুলোতে অয়েল থাকে, তাই না, তেল থাকে, হুইচ আর নোন অ্যাজ দ্য এসেনশিয়াল অয়েলস। এখন এগুলোকে এসেনশিয়াল অয়েল নামে ডাকা হয়। এছাড়াও হার্বাল এক্সট্রাক্টস যেমন নিম, তুলসী, জিঞ্জার, ইন রিসেন্ট টাইমস দা মোরিঙ্গা অথবা সজিনা পাতা যেটা, এগুলো আমরা কিন্তু ব্যবহার করে দেখছি বিভিন্ন ভাবে যে হোয়াট দা ইফেক্ট অন আওয়ার বার্ডস। সো এগুলো ন্যাচারাল গ্রোথ প্রমোটার হিসেবে কাজ করে, ডাইজেশন কে ইনফ্লুয়েন্স করে এবং এনজাইম সিক্রেশনে সহায়তা করে। ডাইজেস্টিভ যে এনজাইম গুলো রয়েছে, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস আছে, এবং ইমপ্রুভ মিট স্ল্যাশ এগ কোয়ালিটি অ্যান্ড বার্ড ওয়েলফেয়ার। সো এই ধরনের বেনিফিট গুলো রয়েছে। আরো যে বিষয়গুলো রয়েছে অল্টারনেটিভ টু অ্যান্টিবায়োটিক্স হিসেবে অর্গানিক অ্যাসিডস, ডিফারেন্ট এনজাইমস অ্যান্ড কম্পিটিটিভ এক্সক্লুশন কালচার্স। অর্গানিক অ্যাসিড, হ্যাঁ, আমরা বলছিলাম যে সিট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড এটসেট্রা আমরা বা ফর্মিক অ্যাসিড, এগুলো অ্যাসিড হলে কি হবে, এগুলো উইকার অ্যাসিড, হ্যাঁ, বেশ কম শক্তিশালী অ্যাসিড। তারপরেও তারা কিন্তু গাটের পিএইচটাকে কমিয়ে দিতে পারে। সো গাটের পিএইচ কমানোর দুইটা উপকারিতা, একটা হচ্ছে হার্মফুল ব্যাকটেরিয়া তারা প্রপাগেট করতে পারে না লোয়ার পিএইচ এ। আরেকটা বেনিফিট হচ্ছে লোয়ার পিএইচ ডাইজেশনকে ইনফ্লুয়েন্স করে। হ্যাঁ, সো এই দুইটা বেনিফিট নিয়ে কিন্তু এখানে তাদের অবস্থান অর্গানিক অ্যাসিড গুলো। কাজেই ওভারঅল তারা ফিড এফিসিয়েন্সি বলো অথবা বার্ডের পারফরমেন্স বলো এগুলোকে ইনফ্লুয়েন্স করে। এনজাইমস এর মধ্যে আমরা ফাইটেজ এর কথা আগেও বলেছি। ফাইটেজ কিভাবে এই যে ফাইটেট কে অ্যাভেলেবল ফসফরাসে কনভার্ট করে। হ্যাঁ, সো এই এনজাইমের এই ধরনের ফাংশন রয়েছে, তারা বিভিন্ন নন অ্যাভেলেবল নিউট্রিয়েন্ট গুলোকে অ্যাভেলেবল করতে সহায়তা করে এনজাইম গুলো, অথবা ডাইজেশনকে ইনফ্লুয়েন্স করে। কম্পিটিটিভ এক্সক্লুশন কালচার্স, কালচার্স containing beneficial microbes that colonize the gut quickly after hatch, preventing pathogens from establishing. সো এইটা মূলত যে ছোট যে বাচ্চাগুলো তাদেরকে দেওয়া হয় এই কম্পিটিটিভ এক্সক্লুশন কালচার গুলো। সো যেটা ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে ছোট যে ডেউল্ড চিক গুলো আছে তারাও কিন্তু তাদের ইন্টেস্টাইনে প্যাথোজেনিক যে লোড এটা নিয়ে জন্মগ্রহণ করে, তাই না? সো সেখানে প্যাথোজেনিক লোড গুলোকে আমরা এক্সক্লুড করতে চাই। এক্সক্লুশন করার জন্য আমরা একটা কম্পিটিশন তৈরি করি, যেটা বেনিফিশিয়াল একটা মিক্সচার দিয়ে বা কালচার দিয়ে। এই যে কালচার কন্টেনিং বেনিফিশিয়াল মাইক্রোবস, ওকে। সো এটা আমরা তাদেরকে প্রোভাইড করি যাতে এগুলো কলোনাইজ করে তাদের গাটে। আর আগের যে ইগুলো রয়েছিল, এই যে হার্মফুল যে প্যাথোজেন গুলো রয়েছিল এগুলো বের হয়ে যায় ড্রপিংস এর মাধ্যমে, ওকে। সো এটা ওরাল ডোজ হিসেবে প্রথম দিনে দেওয়া হয়, রিডিউস দ্য রিস্ক অফ সালমোনেলা এন্ড ক্লোস্ট্রিডিয়াম ইনফেকশন ইন দ্য ডে ওল্ড চিক্স। এন্ড দিজ আর দ্য সামারি। তো সামারিতে মূলত যেগুলো আলোচনা করেছি এগুলোই থাকে। দ্যাটস অল ফর টুডে। সো আমরা আজকে একটু কুইকলি শেষ করলাম। ইনফ্যাক্ট উই আর রানিং ভেরি ফাস্ট। আমি হয়তো সব বিষয়ে আলোচনাও করছি না ওভাবে, যেগুলো ইম্পর্টেন্ট মনে করছি ওগুলো আলোচনা করছি। সো উই হ্যাভ জাস্ট কাভার্ড স্লাইড নাম্বার
59। আমাদের এই লেকচারে 96 স্লাইড আছে, আমরা 59 পর্যন্ত কভার করলাম। দিস ইজ গুড এনাফ ফর ইওর মিড টার্ম এক্সাম। সো আই উইল থিঙ্ক লেটার যখন মিড টার্মের ডেট কাছে আসে তখন আমরা ডিসাইড করবো অ্যাকচুয়ালি কতটুকু আমরা কভার করবো মিড টার্মের জন্য। সো দ্যাটস অল ফর টুডে। তোমাদের কোনো প্রশ্ন আছে? Okay. So then we meet maybe এই রবিবারে। তো রবিবার তো তোমাদের স্কেজুল ক্লাস না, আর জি রবিবারে স্যার। এবার নিব না। রবিবার নিচ্ছি না এই সপ্তাহে, কারণ একটু ব্যস্ততা আছে। সোমবারে আমরা স্কেজুল টাইমে ক্লাস করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো স্যার থাকবেন। আমরা নেক্সট ডে কি আমরা নেক্সট ইয়াটা শুরু করবো স্যার কোর্সটা? না,